তো হুব্বা সিনেমাতে আমার সব থেকে ভালো কোন জিনিসটা লেগেছে, হুব্বা সেবেলার একটা সাদা রঙের পার্সিয়ান ক্যাট রয়েছে আর একটা কাকাতুয়া রয়েছে। সিনেমাতে সমস্ত চরিত্রদের যখন শুরুতে ইন্ট্রো হয় তাদেরও ইন্ট্রো হয়। তো হ্যাঁ, আমারও একটা মিষ্টি সোনা বাবা আছে, ঠিক আছে, যদিও সে সাদা রঙের পার্সিয়ান বিড়াল সে নয়, তাকে শুয়োপোকার মতো দেখতে, ঠিক আছে, ছাই রঙের অ্যাশ কালারের মিষ্টি একটা বিড়াল, ঠিক আছে। তো একে আমি এখন নামিয়ে রাখবো। হ্যাঁ, এর মুখটা খালি দেখুন, একদম একদম মানে পুরো ভিজে বেড়াল, ঠিক আছে, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। ছেড়ে দিন, পুরো কামড়ে আছড়ে ধ্বংস করে আমার ব্যাগগুলোকে আছড়ে আছড়ে আছড়ে, কে কেন রে, কেন রে তুই আমার ব্যাগগুলোকে আছড়াবি, আমার সেকেন্ড বিছানাটাকে আছড়ে গিটারের ওপর রাজত্ব করে, মানে একদম মানে একাকার কাণ্ড করে দেয়, একদম অসভ্য একটা প্রাণী। যাই হোক, আমরা রিভিউতে যাব। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন হুব্বা শ্যামলের জীবনীর উপর বেস করে সিনেমা হুব্বা, ব্রাত্য বসুর পরিচালিত সিনেমা, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। এই সিনেমাটা কথা বলার সময় আমি গতকাল যতটা কম্প্রোমাইজ ভেবে রিভিউ দিচ্ছিলাম বিকজ অফ আ গুড এফোর্ট, এই সিনেমাটাকে নিয়ে কথা বলার সময় কিন্তু আমি অতটা কম্প্রোমাইজ রিভিউ কিন্তু দেব না। ওকে, কারণ এই সিনেমাটা নিয়ে আমার একটা হিউজ এক্সপেকটেশন ছিল। যেহেতু আমি আজকে দেখতে গেছি, অ্যাকচুয়ালি গতকালই আমার মেন্টাল আর হুব্বা ব্যাক টু ব্যাক দেখার কথা ছিল, যেই সিনেমা হলে আমি ছিলাম। আহ, তো কিন্তু গতকাল আমার একটা কাজ পড়ে যাওয়া, আমাকে ওই সেন্টিমেন্টাল দেখার পর আমাকে বাড়ি চলে আসতে হয়। তো আজকে আমি আবার সেই সেম জায়গাতেই গেছিলাম হুব্বা দেখতে। আমি একটা ব্লগ বানিয়েছি, সেটা আমি পোস্ট করব পরে, খুব ছোট্ট একটা ব্লগ বানিয়েছি, ঠিক আছে। তো হুব্বা কেমন লাগলো? মোশাররফ করিমের পারফরমেন্স নিয়ে তো কোনো রকম কথাই হবে না। সিনেমার প্রথম 20-30 মিনিট খুব গ্রিপিং এবং খুব টান টান, এবং পুলিশ যে প্রসিডিওরে কাজ করে সেই প্রসিডিওর দেখানো হয়েছে, সেটা খুবই ইন্টারেস্টিং। ওকে, যারা আইটি ফিল্ডে আছে বা যারা এই সমস্ত ফিল্ডে যাওয়ার কথাবার্তা ভাবছে, তাদের জন্য এই প্রথম 30-40 মিনিট খুব ভালো মতো ওয়ার্ক করবে। অ্যাকচুয়ালি সিনেমাটা আমি দুটো হাফে যদি ভাঙি, তো ফার্স্ট পোর্শনটা, ইন্টারভ্যাল অবধি ফার্স্ট পোর্শনটা আমার অনেক বেশি ভালো লেগেছে। দ্বিতীয় যে ভাগটা, সেটার মধ্যে খারাপ জিনিস অনেকই রয়েছে যেগুলো আমার পোষায়নি, ঠিক আছে, কিন্তু আবার ক্লাইম্যাক্সে গিয়ে সিনেমাটা ঠিকঠাক হয়ে যায়। প্রথম কথা, তুমি সিনেমার মধ্যে এত গালাগালি তুমি দেখাচ্ছ, সেটা ক্যারেক্টারাইজেশন খুব ভালো, আমি 100% এগ্রি করি। তুমি ভায়োলেন্সও প্রচুর দেখাচ্ছ, সেটার সাথেও আমি 100% আমি এগ্রি করি। একটা প্রবলেমেটিক ক্যারেক্টারের বায়োপিকের মধ্যে এই জিনিসপত্রগুলো থাকবেই, কিন্তু তার খুন করার যে সিগনেচার স্টাইলটা, পইতে কেটে দেওয়া, সেটা গোটা সিনেমাতে রাখাই হলো না। সেটা আমার পোষায়নি একেবারেই। সেটার রেফারেন্স একদম লাস্টে দেওয়া হলো। ওকে, শিবপুর, আমি শিবপুরের সাথে এখানে খানিকটা কম্পেয়ার করব। যদিও শিবপুর অ্যাজ এ ফিল্ম এই সিনেমাটার থেকে অনেক পিছিয়ে থাকবে, কারণ শিবপুরে এডিটের হিউজ ইস্যু ছিল এবং সিনেমার মাঝখানের পোর্শন থেকে মনে হচ্ছিল যে গায়েব, নেই, হঠাৎ করেই ক্লাইম্যাক্স চলে আসে। এই সিনেমাতে সেরকম ফিল না হলে পরেও সেকেন্ড হাফে কিন্তু গল্প এমনভাবে, গল্প লাইক মানে এগোচ্ছে, সেটা বোধগম্য একেবারেই হয় না। যারা হুব্বা শ্যামলের ব্যাপারে অনেক কিছু জানে না, ইনফরমেশন জানে না, তাদের মাথার ওপর দিয়ে যাবে, যেরকম আমার মাথার ওপর দিয়ে গেছে। আমি মোটামুটি কলকাতার গ্যাংস্টারদের ব্যাপারে জানি, হুব্বা শ্যামলের ব্যাপারে সারপ্রাইজিংলি আমি জানি না খুব একটা বেশি। তবে এই সিনেমাতে আমার একটা জিনিস ভালো লেগেছে, হুব্বা শ্যামলের যে ইয়াঙ্গার যে ভার্সন, তার মধ্যে দিয়ে যে জিনিসটাকে তুলে ধরা হয়েছে বা যেটা দেখানো হয়েছে, সেটা খুব ভালো। ওকে, সেটা খুব ভালো এই জন্যেই, আমাদের এখানে গ্যাংস্টার ড্রামা সিনেমা যখনই হয় না, সিম্প্যাথির একটা অ্যাঙ্গেল থাকে। আপনি শিবপুরের সাথে আমি যে কম্পেয়ার করছিলাম, সেখানেও কিন্তু স্বস্তিকার ব্যাকগ্রাউন্ডে একটা সিম্প্যাথির একটা গল্প ছিল, যদিও ওটাও রিয়েল ঘটনার ওপরে বেস করেই তৈরি করা হয়েছে। সাধারণত সমস্ত গ্যাংস্টার ফিল্মেই দেখানো হয় যে লোকটার সাথে কিছু হয়েছে, সে সেটার রেসপন্স দিতে গিয়ে ভুল রাস্তায় চলে গেছে, অন্ধকারের রাস্তায় হারিয়ে গেছে, গ্যাংস্টার হয়ে গেছে। এইখানে একটাই জিনিস পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে কিছু মানুষ জন্মগতভাবে শয়তানি হয়, কিছু মানুষ জন্ম থেকেই জন্মেছেই হারামজাদা, ঠিক আছে, কিছু করার নেই। কোনো কোনো মানুষ যেরকম ভালো হয়,
আবার কোনো কোনো মানুষ হারামজাদা হয়, তারা ইভিল হয়েই জন্মেছে। তো হুব্বা শ্যামলের যে ক্যারেক্টারটা, সে একটা ইভিল ক্যারেক্টার, ঠিক আছে। তার যে কোনো ট্র্যাজেডি রয়েছে, হ্যাঁ গরিবই দেখেছে, গরিবই অনেক মানুষ দেখে, ঠিক আছে। কিন্তু দেখো আমার খাটটাকে দেখো ধ্বংস করে বেড়াচ্ছে পুরো। হ্যাঁ, দ্য থিং ইজ যে হুব্বা শ্যামল একটা শয়তান খচ্চর যে লোক ছিল, এবং সেটা কিন্তু সিম্প্যাথি কোনো রকম অ্যাঙ্গেল রাখা হয়নি, যেটা আমার এই সিনেমাতে খুব ভালো লেগেছে। যে ডিরেক্টরের হিরোকে নিয়ে কোনো বায়াস নেই, বা হুব্বা শ্যামলকে নিয়ে কোনো রকম ফ্যান্টাসি টাইপের নেই, ঠিক আছে। সে যেরকম ছিল সেরকম হারামি পানাটাই তুলে ধরা হয়েছে। মোশাররফ করিমের অভিনয় অসাধারণ। এবারে দেখো এখানে মোশাররফ করিম, অ্যাকচুয়ালি এখানে একটা অদ্ভুত জিনিস আমার লেগেছে, সিনেমাটা দেখেছে যারা বুঝতে পারবে। ইয়াং হুব্বা শ্যামল জেলে গেল, 1 বছর থেকে বেরিয়ে এলো, মুখ চেঞ্জ হয়ে মোশাররফ করিম হয়ে গেল। ভাই 1 বছরে একটা লোকের এজ এত বেড়ে যায় নাকি? ওই জায়গাটা আমার লিটারলি বলছে বেরোলে, ভাই এটা কি এফেক্ট? তার গার্লফ্রেন্ডকে সেম দেখতে আছে, তার পুরোপুরি মুখ চেঞ্জ হয়ে গেল। এবারে ইয়াং যে হুব্বা শ্যামল ভার্সনটা, সেখানে কিন্তু কমেডির কোনো এলিমেন্ট নেই, কিন্তু এই যে অ্যাডাল্ট হুড্ডা শ্যামলকে আমরা যে পাচ্ছি যে দেখতে, তার কথা বলা, মানে এই দুটো অ্যাক্টারের যে বডি ল্যাঙ্গুয়েজ বা কথা বলা বা ডায়ালগ, সেটার মধ্যে অদ্ভুত একটা তারতম্য বা একটা ডিফারেন্স কিন্তু দেখতে পাওয়া যায়, যেটা কাইন্ড অফ শকিং তো শুধুমাত্র নয়, এবং আমার মনে হয়েছে এটা কাইন্ড অফ ভুল, ঠিক আছে। কারণ ইয়াং যে হুব্বা শ্যামল, তার মধ্যে যে হিংস্রতা, যে ক্রুয়েলটি, যে ব্যাপারটা যে ছিল, খুব ধূর্ত, ক্রুয়েল, খুব খিস্তি দিচ্ছে। এইখানে গিয়ে এই বড় যে হুব্বা শ্যামল, তার ধূর্ততাটা না কাইন্ড অফ চাপা পড়ে যায়। মোশাররফ করিমের লাইক কমেডির যে টাইমিংগুলো, যখন সে গালাগাল দিচ্ছে বা কারোর সাথে কথা বলছে, তার সাঙ্গপাঙ্গদের সাথে, কমেডির এলিমেন্টটা বেশি, বাট ওই ধূর্ততা, ক্রূরতা, ঠিক আছে, ওই জিনিসটা কাইন্ড অফ যেন গায়েব হয়ে যায়। আমি মোশাররফ করিমের অভিনয়কে খারাপ বলছি না, আমি তার গোটা পোট্রায়ালে আমি এই ডিফারেন্সটা কিন্তু আমি লক্ষ্য করেছি। ওকে, স্ক্রিপ্ট ইন্টারভেলের পর থেকে ড্র্যাগ করা আরম্ভ করে ক্লাইম্যাক্সের আগে অবধি, আর ক্লাইম্যাক্সটা খুব হুট করেই আসে। তাও ক্লাইম্যাক্সে একটা টুইস্ট হয়েছে, যে টুইস্টটা অনেক লোকের সঙ্গে অ্যাকচুয়ালি ভালো মতো ওয়ার্ক করবে, এবং আমার সঙ্গে মোটামুটি টুইস্টটা ওয়ার্ক করেছে। এবার টুইস্টটা দেখে না, এবার আমার রিয়েল ঘটনা অ্যাকচুয়ালি এরকম হয়েছিল কিনা জানতে ইচ্ছা করছে। আমার একজন ইউটিউবার বন্ধু আছে যে হুব্বা শ্যামলের ব্যাপারে জানে অনেক কিছু, তার সাথে আমাকে কথা বলতে হবে। কারণ শেষের যে টুইস্টটা, ওই টুইস্টটা না একদিক দিয়ে দেখতে গেলে পরে খুবই ক্রুয়েল, আরেক দিক দিয়ে দেখতে গেলে খুবই হাস্যকর বই কি, ঠিক আছে। এইবারে আসি ইন্দ্রনীলের কথাতে। এই সিনেমাতে তাকে না আমার সবসময় ভালোই লাগে ইন্দ্রনীলকে, ঠিক আছে। অটোগ্রাফ, হত্যাপুরী, এইটা, তার মাঝে আরও অনেক কাজ রয়েছে, সে বেশ ভালো। তাকে ডিরেক্টররা যদি এক্সপ্লোর করা যদি আরম্ভ করে, তারও বেশ বয়স হয়ে যাচ্ছে, সে একজন ভালো অভিনেতা, এবং তার স্ক্রিন প্রেজেন্স খুব বোল্ড, এবং তাকে কিন্তু এখানে ভালো মতো কিছু কিছু সিন দেওয়া হয়েছে। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং যে হুব্বা শ্যামল পুলিশ অফিসার, মানে তাকে যে ধরছে পুলিশ অফিসার, এদের দুজনের লাইফের কিছু জিনিস কাইন্ড অফ সেম, এবং এইখানেই গিয়ে হিরো ভিলেন তত্ত্বের মধ্যে অনেক জিনিসপত্র আসে, যে আদৌ কি হিরো নাকি ভিলেন কি ভিলেন। হিরো কি ভিলেনের মতো প্রেশার নিতে পারবে না বলে আইনের রাস্তায় গেছে, নাকি ভিলেন পড়াশোনা জানে না বলে বাধ্য হয়ে বিপদ রাস্তায় এসছে। আদপে পড়াশোনা আর এডুকেশন কি মানুষের চরিত্রে কোনো রকম ছাপ ফেলে, নাকি ভেতরে ভেতরে আমরা ঠিক যেরকম থাকি সেরকমই আমরা চিরকাল থেকে যাই, শুধুমাত্র আমাদের এক্সপোজারের মধ্যে পার্থক্য রয়েছে। এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তোলে সিনেমাটা দেখার সময়। আপনি যদি সিনেমাটার সাথে কানেক্টেড যদি হন, তাহলে এই প্রশ্নগুলো আপনিও ফিল করতে পারবেন। সিনেমাটোগ্রাফি অসাধারণ, কালারের কাজ ফাজ ঠিকঠাক রয়েছে, চোখে পড়ার মতো এক্সেপশনাল কিছু না হলে পরেও ঠিকঠাক হয়েছে। এই 2005-07 সময়টাকে ফিরিয়ে নিয়ে আসা, কলকাতা শহরের এত রেফারেন্স রয়েছে, বিশেষ করে আমাদের এখানে লাইক বেলঘড়িয়া, সোদপুর, পানিহাটি, কামারহাটি, এত রেফারেন্স রয়েছে, সেগুলো দেখতে ভালো লাগে। হুব্বা শ্যামল যেহেতু নিজে একজন সিনেমা লাভার মানুষ ছিলেন, তো এখানে সিনেমার প্রচুর রেফারেন্স রয়েছে, সে হলে বসে লিটারালি সিনেমা দেখছে। একটা সিনেমা আমার খুব ভালো লেগেছে, হুব্বা শ্যামল বলছে যে এই সিনেমাটা আমি বাড়িতে বসে অলরেডি দেখে নিয়েছি, বাট বাড়িতে বসে দেখার সময় আমি রিয়েলাইজ করেছি যে এই সিনেমাটা একা হলে বসে দেখার মজাটাই আলাদা হবে। এই সিনেমাটা একা
হলে বসে পুরো দেখতে হবে একটা হল দখল করে। আই ক্যান রিলেট টু দ্যাট। আমার লিটারালি ইচ্ছা করে মানে যদি মানে অত পয়সা আমি খরচা করব না, কিন্তু আমার যদি যখন আরও পয়সা হয়ে যাবে তখন আমি বিশ্বাস করো কেজিএফ চ্যাপ্টার 1 কেজিএফ চ্যাপ্টার 2 আমি ম্যারাথন লাগাবো, গোটা হল বুক করে। দেয়ার উইল বি জাস্ট মি অ্যান্ড ফিউ অফ মাই ক্লোজেস্ট বাডিজ, ঠিক আছে, খুব ক্লোজ কিছু বন্ধু বান্ধবদের নিয়ে কেজিএফ 1-2 ব্যাক টু ব্যাক চলবে। আর শুধু কেজিএফ 1-2 না, সেখানে আমি ডার্ক নাইট চালাবো, রং দে বসন্তি চালাবো, লাভ আজকাল চালাবো, সিনলার্স লিস্ট চালাবো, ঠিক আছে, দেয়ার আর ফিল্মস, ঠিক আছে, আই স দ্য ডেভিল চালাবো। ওকে, মানে একদম আমার সব থেকে ক্লোজ টু হার্ট ফিল্মগুলো বড় পর্দায় চালিয়ে দেখবে। এবং হুব্বা শ্যামলের এই কথাটার সময় আমি রিয়েলাইজ করছিলাম যে অনেক সময় এরকম হয় না, সিনেমা দেখতে গেছি, হলে কেউ নেই, পুরো ফাঁকা, যেরকম এই ক্যাপ্টেন মিলার দেখতে গেছিলাম। হল মালিকদের জন্য তো বাজে বিজনেস অবশ্যই, বাট ভাই ফাঁকা হলে বসে সিনেমা দেখার মজাই আলাদা। কোনো আওয়াজ নেই, কোনো লোক নেই, তুমি রাজার মতো বসে তুমি দেখছো। ইট ইজ দ্য গ্রেট, মানে গ্রেট একটা ফিলিংস, ঠিক আছে, আমার দারুণ লাগে। তো হুব্বা সামালের ওই জায়গাটার সাথে আমি খুব ভালো করে এগ্রি করি। এই সিনেমার মধ্যে অনেক সিনেমার রেফারেন্সের সঙ্গে একটা জায়গা রয়েছে যে একটা পুলিশ অফিসার আইনক্স এসছে, সিটি সেন্টার 1। এবার সিটি সেন্টার 1কে বড় পর্দায় দেখে আমি আলাদাই ইমোশনাল হয়ে গেছি। আমার স্কুলের পাশে ছিল সিটি সেন্টার 1, আমি বহুবার গেছি। সেখানে গিয়ে জিজ্ঞাসা করছে কী কী সিনেমা চলছে, বলছি পরিণীতা, ব্যাটম্যান বিগিনস আর সরকার। আমার হলে বসে প্রথম ব্যাটম্যানের সিনেমা আমি ডার্ক নাইট দেখেছিলাম, প্রথম ব্যাটম্যানের সিনেমা। ব্যাটম্যান বিগিনস যখন বেরিয়েছিল তখন আমি ক্লাস 5-এ পড়তাম। ওকে, তো ব্যাটম্যান বিগিনস আমার হলে দেখতে দেওয়ার খুব ইচ্ছা ছিল এবং আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাট আমাকে কেউ নিয়ে যায়নি। আজকে ওইখানে যখন ব্যাটম্যান বিগিনস পরিণীতার সরকারের রেফারেন্স যখন দিল, একটা বাংলা সিনেমাতে ব্যাটম্যান বিগিনসের নাম নিচ্ছে, তাও এইরকম একটা সিনেমা হলের মধ্যে, যেটা আমার স্কুলের পাশে ছিল, যেখানে আমি দেখতে যেতে চেয়েছিলাম। ওই সিনটা দেখে আমি খুব, ওই হয় না যে একটা মানে কাইন্ড অফ পাস্টের কথা আমার মনে পড়ছিল। সো সিনেমাটা, আসল কথাতে আসি, এই সিনেমাটা খুব ইন্টারেস্টিং, এন্টারটেইনিং, বেশ এনজয় করার মতো একটা ফিল্ম। বাট সেকেন্ড হাফে গল্প ভাই গন্ডগোল আছে, ঠিক আছে, গল্প যেভাবে এগোয় তাতে অনেক গন্ডগোল রয়েছে, আমি পুরো ডিটেলসে যাচ্ছি না। এবং দেয়ার ইজ গোয়িং টু বি লং টাইম, মানে অলমোস্ট 30-40 মিনিট না, মানুষজন মাথা চুলকাবে যে কি হচ্ছে, মানে খুনোখুনি হচ্ছে, গালাগাল দিচ্ছে, সেগুলো ঠিক আছে, সেগুলো ওকে, ওকে, জড়িয়ে ঠড়িয়ে ধরছে, কথাবার্তা হচ্ছে, অ্যাডাল্ট সিন রয়েছে প্রচুর। এরকম দেখানো হচ্ছে যে হুব্বা শ্যামল বাঙালি অনেক অভিনেত্রীদের সাথে সে ঘুমায়, ঠিক আছে, এরকম রেফারেন্স, যদিও কোনো অভিনেত্রীর নাম মেনশন করা হয়নি, অফকোর্স হবে না, বা কারোর মুখও দেখানো হয়নি যাতে কোনো রকমভাবে রিলেট না করা যায় যে এই অভিনেত্রীকে পোক করা হচ্ছে। বাট এসব জিনিসপত্র দেখে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে এই যে কনস্পিরেসি থিওরিগুলো আমরা শুনি যে অভিনেত্রীরা আসলে পলিটিশিয়ানদের সাথে বা বড় পাওয়ারফুল লোকদের সাথে গিয়ে শয্যা সঙ্গিনী হয়, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি রিয়েল। দিজ আর নট জাস্ট হেয়ারসে যে লাইক লোকে বলে কনস্পিরেসি থিওরি, এগুলো অ্যাকচুয়ালি হয়। এগুলো হলিউডের সিনেমাতেও পোক করে দেখানো হয়, এখানেও দেখানো হলো। কারোর বায়োপিকের মধ্যে একটা গুন্ডার বায়োপিক অবশ্যই, বাট এটা কাইন্ড অফ সলিডিফাই করে যে হ্যাঁ এসব জিনিসপত্র হয়। ফলে যে এই অভিনেত্রীকে দেখে তুমি ক্রাশ খাচ্ছ বা যাকে দেখে তোমার মনে হচ্ছে কাশ আমার বউ এরকম হতো, ভাই বড় পর্দায় অনেক কিছু হয় যেটা রিয়েল লাইফে হয় না। ওকে, সমস্ত কিছু মিলিয়ে আমার হুব্বা শ্যামল বেশ ভালো লেগেছে। হুব্বা শ্যামল নাম নয়, হুব্বা নাম, সেটা আমার বেশ ভালো লেগেছে। আর সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পরে ব্রাত্য বসুর 5 নম্বর সিনেমা হুব্বা, এইখানে অদ্ভুত একটা কালার প্যালেট ইউজ করা হয়েছে। লেখাটা যখন এসছে ইট ইজ রেড, বাট এরকম নয় যে ফন্টটা পুরোপুরি রেড, রেডের সাথে না মানে রেডটা কাইন্ড অফ যেন জিনিসটা যেন সাদাতে লেখা হয়েছিল, রক্ত যেন জড়িয়ে রয়েছে, এমন গ্লেজ একটা ব্যাপারটার মধ্যে রয়েছে না। আমি দেখে খালি ভাবছিলাম যে হরর ফিল্মে এরকম ফন্ট ইউজ করা হয়, বাট হঠাৎ করে সিনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই, মানে লাস্ট সিনটা হওয়ার পরে এমনভাবে ভেসে ওঠে বারাত্য বসুর 5 নম্বর সিনেমা, ওটা দেখে কাইন্ড অফ একটা না শক ফ্যাক্টরের মতো আমার কাজ করেছে। আমি খুব খুঁটিয়ে ফিল্ম দেখি, খুব ছোটো ছোটো জিনিসপত্র আমি খেয়াল করি, তো আমার বেশ ভালো লাগলো। তো তোমাদের কার কার কেমন কি লেগেছে? ওকে, অধিকাংশ রিভিউতেই মোশাররফ করিম ফাটিয়ে দিয়েছে, মোশাররফ করিম ফাটিয়ে দিয়েছে, মোশাররফ করিম ফাটিয়ে দিয়েছে। সিনেমা নিয়ে যত না বেশি কথা হচ্ছে তার থেকে বেশি মোশাররফ করিমকে নিয়ে কথা হচ্ছে। এখন মোশাররফ করিমকে
আমি অনেক কাজ দেখেছি, একেবারেই নয়। তবে আমি তার খুব ইন্টারেস্টিং একটা সিনেমা দেখেছিলাম, যেটা সঞ্জয় সমদ্দারের সাথে সে করেছিল, দাগ। আমার চ্যানেলে দাগের একটা বড়সড় একটা রিভিউ আছে। আমি বাংলাদেশের খুব কম কাজই দেখি, খুব কম কাজে আমার রিভিউ করা হয়। দাগ দেখে আমার বেশ ভালো লেগেছিল। দাগের রিভিউ কিন্তু আমার চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে। এইটা দেখলাম, বেশ ভালো লাগলো। চাই এই সিনেমাটা সফল যেন হয়, আর এরকম বাংলাদেশ আর বাংলা কাজকর্ম যাতে হয় আরও, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে সারাদিনটা আমার বাংলাদেশেই কাটলো, কারণ কি, সিনেমাতে তো বাংলাদেশকে দেখলামই, প্লাস আজকে বইমেলার থার্ড দিন ছিল, যেদিনকে আমি 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 আজকে বইমেলা গেছিলাম। তো আমি আজকে যা বই কিনেছি তার মধ্যে 90% বাংলাদেশি বই। তার মধ্যে একজন লেখক বন্ধু আছে আমার, তার অনেকগুলো কমিক্স কিনলাম, আর হুমায়ুন আহমেদের আমি ভৌতিক গল্প সমগ্র কিনলাম। সেগুলো নিয়ে পরে কোনো ভিডিওতে কথা হবে, ব্লগগুলো আমি বানিয়ে ছাড়ার চেষ্টা করব। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।